নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব ক্লাস 12 এর ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা। ক্লাস 12 এটা একটা গণিতের নতুন শাখা। এই শাখায় প্রধানত আলোচনা করেছে ভেক্টরের বীজগাণিতিক প্রক্রিয়া, ভেক্টর প্রক্রিয়ায় সরলরেখা, ভেক্টর প্রক্রিয়ার মাধ্যমে সমতল ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। হায়ার স্টাডিতে ভেক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমাদেরকে চেষ্টা করতে হয় ভেক্টরের বেসিক ব্যাপারগুলো এখান থেকে যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া। বিষয়গুলো যতটা পরিষ্কার হবে পরবর্তী ক্লাসে গিয়ে তত সুবিধা হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। প্রথমে আমরা জানবো ভেক্টর কী। এই ভেক্টর কী জানার আগে আমরা একটু প্রাথমিক বিষয় আলোচনা করি। আমরা জেনেছি নিচু ক্লাসে ভৌত রাশি কী। প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকেই বলা হয় ভৌত রাশি। এই ভৌত রাশিগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি সেইগুলোই যে ভৌত রাশিগুলো শুধুমাত্র মান আছে তাদেরকে বলা হয় স্কেলার রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, দ্রাব্যতা ইত্যাদি। এই ভৌত রাশিগুলো শুধুমাত্র মান আছে, সেই জন্য এদেরকে বলা হয় স্কেলার রাশি। অপরপক্ষে যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ বা দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি বা ভেক্টর বলা হয়, যেমন বল, বেগ, ত্বরণ, সরণ, ওজন ইত্যাদি। এই ভৌত রাশিগুলোর মানের সঙ্গে তাদের অভিমুখ বা দিক আছে, সেই জন্যই এগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এখন যেহেতু এটা একটা গণিতের নতুন শাখা, তাই প্রত্যেকটা শাখার মতো এই শাখাতেও কিছু নোটেশন বা সিম্বল আছে, কিছু টার্ম আছে, কিছু প্রপার্টিস বা বৈশিষ্ট্য আছে। সেই বিষয়গুলো আমরা একে একে জানব। ধরা যাক এল একটা সরলরেখা। এখন এই সরলরেখার দুটো দিক থাকতে পারে। এইভাবে তীরচিহ্নের মাধ্যমে দিক নির্দেশিত কোনো সরলরেখাকে বলা হয় ডিরেক্টেড লাইন বা দিক নির্দেশিত সরলরেখা। এই দিক নির্দেশিত সরলরেখার দিক আছে, কিন্তু এর দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব নয়, যেহেতু সরলরেখার দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। এখন যদি আমরা একটা রেখাংশ নিই, এবি একটা রেখাংশ, দুটো বিন্দু নিই, তাহলে এই এবি রেখাংশকে একইভাবে তীরচিহ্নের মাধ্যমে দিক নির্দেশিত করা যেতে পারে। এই রকম একটা রেখাংশকে বলা হয় ডিরেক্টেড লাইন সেগমেন্ট বা দিক নির্দেশিত রেখাংশ। এই দিক নির্দেশিত রেখাংশের দিক আছে এ থেকে বি এর দিকে, এবং এর একটা দৈর্ঘ্য আছে এ থেকে বি এর দৈর্ঘ্য। সুতরাং এই এবি রেখাংশের মান এবং দিক উভয়ই আছে, সেই জন্য একটা দিক নির্দেশিত রেখাংশের মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়। এই ভেক্টরটাকে বলা হবে, এটাকে বলা হবে একটা ভেক্টর, যে ভেক্টরটার নাম হচ্ছে এবি ভেক্টর, এবং সেটাকে এবি তার মাথায় অ্যারো চিহ্ন দেওয়া হয়, দিয়ে সেই ভেক্টরটাকে প্রকাশ করা হয়। যে ভেক্টরের মান হবে এই এবি এর দৈর্ঘ্য, বা এটাকে আমরা বলি মডিউলাস এবি। এবি রেখাংশের দৈর্ঘ্যটাই হচ্ছে এই ভেক্টরের মান, এবং এর দিক হবে এ থেকে বি এর দিক, এ থেকে বি এর দিকে। অন্যভাবে আমরা যদি বলি বি এবং এ, এই ক্ষেত্রে আমরা দিক নির্দেশিত করলাম বি থেকে এর দিকে। সুতরাং এই ভেক্টরটার ক্ষেত্রে মান হবে মডিউলাস এবি, এবং তার দিক হবে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, বা আমরা এটাকে বলতে পারি এভাবে প্রকাশ করতে পারি। সাধারণত একটা ভেক্টরকে কোনো একটা রেখাংশের প্রান্তবিন্দু দুটো লিখে তার মাথায় তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা কোনো লেটার বা অক্ষর যার মাথায় তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা যদি আমরা বলি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মাথায় একটা তীরচিহ্ন দেওয়া হবে, যে এ ভেক্টর দিক হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং এর মান হচ্ছে এবি রেখাংশের দৈর্ঘ্যের সঙ্গে সমান।
এই ক্ষেত্রে এ বিন্দুটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু, এবং বি বিন্দুটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। তাহলে একটা ভেক্টর একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে এবং একটা টার্মিনাল পয়েন্ট থাকে। যে বিন্দু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু, এবং যে বিন্দুতে শেষ হয় তাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দু। সুতরাং আমরা যেটা জানলাম, একটা দিক নির্দেশিত রেখাংশের মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, কারণ দিক নির্দেশিত রেখাংশের মানও আছে এবং অভিমুখও আছে। এই রেখাংশের মান হয় ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এবং তার অভিমুখ হয় ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। আমরা কোনো একটা ভেক্টরকে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট পাশাপাশি লিখে, অর্থাৎ রেখাংশটাকে লিখে তার মাথায় তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করে থাকি, অথবা যে কোনো একটা লেটার লিখে তার মাথায় তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করে থাকি। এখন আমরা জানবো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি। আমরা জেনেছি একটা দিক নির্দেশিত রেখাংশ, মনে করা যাক এবি রেখাংশ, এই এবি রেখাংশ যদি একটা দিক নির্দেশিত হয় তাহলে এবি রেখাংশের দ্বারা একটা ভেক্টর প্রকাশিত হয়, যেটাকে আমরা বলে থাকি এবি ভেক্টর। এখন ধরা যাক দ্বিমাত্রিক তলে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে পি বিন্দুর সঙ্গে যদি মূল বিন্দু যোগ করে দেওয়া হয় তাহলে একটা রেখাংশ উৎপন্ন হয়। এই রেখাংশের অভিমুখ যদি আমরা ও থেকে পি এর দিকে করি, ওপি রেখাংশের মাধ্যমে নির্দেশ করি, তাহলে এই যে ওপি রেখাংশ বা ওপি রেখাংশটাকে যদি আমরা দিক নির্দেশিত করি তাহলে এটা হয়ে যায় ওপি ভেক্টর। এই ভেক্টরটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেই ভেক্টরটাকে বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর এই পি বিন্দুটার। সিমিলারলি আমরা বলতে পারি পি বিন্দুটা যদি একটা স্পেস বা ত্রিমাত্রিক তলে অবস্থিত হয় তাহলে সেই ত্রিমাত্রিক তলে মূল বিন্দুর সাপেক্ষ ওই বিন্দুর অবস্থানকে যদি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেই ভেক্টরটিকে বলা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এখন আমরা কতগুলো ভেক্টর ডেফিনেশন জানবো বা কতগুলো টার্ম সম্পর্কে জানবো। প্রথমত শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর কি। কোনো একটা ভেক্টরে প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এবং অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট যদি সমাপতিত হয় তবে তাকে শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। আমরা জানি এ বি রেখাংশ দ্বারা এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। একটা দিক নির্দেশিত রেখাংশ দ্বারা এ বি ভেক্টর সূচিত হয়, যে ভেক্টরের মান হচ্ছে এ বি এর দৈর্ঘ্য, রেখাংশের দৈর্ঘ্য, এবং এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। সুতরাং এ বি এর সঙ্গে বি যদি সমাপতিত হয়ে যায়, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টের সঙ্গে টার্মিনাল পয়েন্ট যদি সমাপতিত হয়ে যায় বা মিশে যায় তখন এর দৈর্ঘ্য শূন্য হয়ে যায়। তাই এই ভেক্টরটাকে বলা হয় শূন্য ভেক্টর, যার মান শূন্য হয়, এর মান শূন্য হয় এবং এর দিক একটা নির্দিষ্ট দিক থাকে যেটা সুনির্দিষ্ট নয়। এর একটা দিক আছে কিন্তু সেটা কোনো নির্দিষ্ট দিকে নয়, যে কোনো ভেক্টরের সঙ্গে এটা সমরেখ ধরা যেতে পারে। এরপরে আছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরের মান বা মডিউলাস 1 হলে তাকে ওই ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর বলা হয়। একটা ভেক্টর মনে করা যাক এবি একটা ভেক্টর, এ থেকে বি এর অভিমুখে, এই ভেক্টরটাকে আমরা নাম দিচ্ছি এ ভেক্টর। এই ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস এ যদি 1 হয় তখন এই ভেক্টরটাকে বলা হবে এ থেকে বি এর অভিমুখে একটা একক ভেক্টর। একটা ভেক্টর এ তার অভিমুখে একটা একক ভেক্টরকে সাধারণত এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। একক ভেক্টরকে আমরা সাধারণত এ ক্যাপ দিয়ে প্রকাশ করে থাকি। সুতরাং এ ক্যাপ মডিউলাস অফ এ ক্যাপ ইকুয়াল টু 1, এটা সবসময় হবে। এরপরে দেখো সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে কো ইনিশিয়াল বা সমপ্রারম্ভিক। কতগুলো ভেক্টরে একই মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু থাকলে তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর বলা হয়। যেমন এটা একটা ভেক্টর, বলা যাক এটা এ ভেক্টর, যেটা এ থেকে বি বিন্দুর দিকে আছে। এটা বি ভেক্টর, যেটা এ থেকে সি বিন্দুর দিকে আছে। এটা ডি ভেক্টর, যেটা এ থেকে ডি বিন্দুতে আছে।
এই প্রত্যেকটি ভেক্টর এ ভেক্টর এ থেকে বি বিন্দু পর্যন্ত, ডি ভেক্টর এ থেকে ডি বিন্দু পর্যন্ত, বি ভেক্টর এ থেকে সি বিন্দু পর্যন্ত, এই প্রত্যেকটা ভেক্টরের উৎসস্থল এ বিন্দু, অর্থাৎ এদের প্রারম্ভিক বিন্দু এক। সেই জন্য এই তিনটি ভেক্টর কি বলা হবে? কো ইনিশিয়াল বা প্রারম্ভিক ভেক্টর। এরপর আছে সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। দুই বা তার বেশি ভেক্টর একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হলে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। যেমন এ ভেক্টর, বি ভেক্টর এরা পরস্পর সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার। আবার বলা যেতে পারে এ ভেক্টর এ থেকে বি, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, এ থেকে সি, এই ভেক্টরটা যদি সি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এরাও সমরেখ ভেক্টর। সরি, এ ভেক্টর এবং সি ভেক্টর এরাও পরস্পর সমরেখ ভেক্টর। বা সি ভেক্টর অভিমুখ যদি উল্টো দিকে হয়, সেক্ষেত্রেও এ থেকে সি ভেক্টরটা সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যদি হয়, সেক্ষেত্রেও এই ভেক্টর দুটো পরস্পর সমরেখ হবে। সুতরাং দেখা যাচ্ছে কতগুলো ভেক্টর একটা সরলরেখার সমান্তরাল হলে বা একই রেখার মধ্যে দিয়ে গেলে তখন সেই ভেক্টরগুলোকে বলা হবে সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সেই ভেক্টরগুলো অভিমুখ একই দিকে হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে। সাধারণত যে সমস্ত ভেক্টর অভিমুখ একই দিকে হয় তাদেরকে বলে সদৃশ ভেক্টর, এবং যে সমস্ত ভেক্টর অভিমুখ বিপরীতমুখী হয় তাদেরকে বলা হয় অসদৃশ ভেক্টর। এরপর দেখো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। দুটো ভেক্টর এ ও বি কে সমান ভেক্টর বলা হবে যদি তাদের মান এবং অভিমুখ সমান হয়। মনে করা যাক এ বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এবং সিডি ভেক্টরটা হলো বি ভেক্টর। সুতরাং এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এই দুটো ভেক্টর সমান তখনই হবে যদি তাদের অভিমুখ এক হয় এবং তাদের দৈর্ঘ্যটাও সমান হয়। সেক্ষেত্রে আমরা বলি এ ভেক্টর সমান বি ভেক্টর। সুতরাং এ বি এবং সিডি এই ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলা হবে এক নম্বর কন্ডিশন, যদি এ বি রেখাংশের দৈর্ঘ্য সমান সিডি রেখাংশের দৈর্ঘ্য হয়। দু নম্বর কন্ডিশন, এ বি ভেক্টর ও সিডি ভেক্টর এই ভেক্টর দুটো সমরেখ হয়। তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর সমান ভেক্টর। এরপর দেখো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, নেগেটিভ আর অপোজিট ভেক্টর। দুটো ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত হলে তাদের একটিকে অপরটি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। সেক্ষেত্রে আমরা এ ভেক্টর এর বিপরীত ভেক্টরকে প্রকাশ করি মাইনাস এ ভেক্টর দ্বারা। এ ভেক্টরের বিপরীত ভেক্টরকে আমরা মাইনাস এ ভেক্টর দ্বারা প্রকাশ করে থাকি। স্বাভাবিকভাবে ধরা যাক এ বি একটা ভেক্টর এবং বি এ একটা ভেক্টর। এ বি এবং বি এ এদের রেখাংশ দৈর্ঘ্য সমান, কিন্তু এ বির দিক এবং বি এর দিক পরস্পর বিপরীতমুখী। তাই এ বি এবং বি এ এরা পরস্পর বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। সুতরাং বি এ ইকুয়াল টু মাইনাস এ বি। একটা বিষয় আমরা রিমার্ক হিসেবে জেনে রাখবো, এতক্ষণে আলোচিত সমস্ত ভেক্টরগুলো এমন যে তাদের যে কোনোটিকে তার মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে সমান্তরালভাবে স্থান পরিবর্তন করে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আমাদের মনে করা যাক এই একটা ভেক্টর এ ভেক্টর আছে, এই ভেক্টরটাকে এর দিক এবং মান অপরিবর্তিত রেখে এর সঙ্গে সমান্তরালভাবে আমরা যদি সরণ ঘটাই, তাহলে এই অবস্থানে আসলে এই ভেক্টরটা আমরা এইখানে কল্পনা করতে পারি। এইরূপ ভেক্টরকে মুক্ত ভেক্টর বলে বা ফ্রি ভেক্টর বলা হয়। এই অধ্যায়ের সমস্ত ভেক্টরকে আমরা ফ্রি ভেক্টর হিসাবে বিবেচিত করব। এতক্ষণে যে বিষয়গুলো আলোচিত হলো সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা এখন কতগুলো এক্সাম্পল করব।
এক নম্বর এক্সাম্পল, চিত্রের মাধ্যমে দক্ষিণে 30 ডিগ্রি পশ্চিমে 40 কিমি সরণ নির্দেশিত করো। দক্ষিণের 30 ডিগ্রি পশ্চিমে, এটা দক্ষিণ দিক, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই দক্ষিণের 30 ডিগ্রি পশ্চিমে 40 কিমি সরণ নির্দেশিত করে। ও বিন্দু থেকে পি বিন্দু এই দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। এখানে প্রত্যেক ঘরকে 10 করে নেওয়া হয়েছে, তাহলে এই দূরত্ব হয় 40 কিলোমিটার। তাহলে ওপি ভেক্টরটা, ওপি ভেক্টর হলো, ওপি ভেক্টর হলো উদ্দিষ্ট ভেক্টর। তাহলে ওপি ভেক্টরের মাধ্যমে আমরা দক্ষিণে 30 ডিগ্রি পশ্চিমে 40 কিমি সরণ নির্দেশিত করেছি। এরপরে দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে স্কেলার ও ভেক্টর চিহ্নিত করে। এখানে কতগুলো রাশি দেওয়া আছে, এর মধ্যে স্কেলার কোনটা আর ভেক্টর কোনটা। 5 সেকেন্ডস এটা একটা সময়, সময় এটা একটা স্কেলার, স্কেলার রাশি। 1000 সেমি কিউব, 1000 ঘন সেমি, এটা আয়তন, আয়তনটা একটা স্কেলার রাশি। 10 নিউটন, 10 নিউটন, নিউটন হচ্ছে বলের একক এসআই পদ্ধতিতে, যেহেতু এটা বল, বলটা হয় ভেক্টর রাশি। 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার এটা দ্রুতি বোঝায়। এই দ্রুতিটা শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই, তাই এটা স্কেলার রাশি। 10 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি হলো ঘনত্ব, ঘনত্ব একটা স্কেলার রাশি। 20 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড, এটা গতিবেগকে বোঝাচ্ছে। এর যেহেতু মান এবং দিক আছে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। এরপরে একটা এক্সাম্পল দেখো, নিচের চিত্রে প্রদর্শিত কোন ভেক্টরগুলো সমরেখতা নির্ণয় করতে হবে, কোন ভেক্টরগুলো সমান ভেক্টর সেটা নির্ণয় করতে হবে, আর এই ভেক্টরগুলোর মধ্যে কোন ভেক্টর সমপ্রারম্ভিক ভেক্টর সেটা নির্দেশ করতে বলা হয়েছে। এখানে এ বি সি ডি এই 4টে ভেক্টর আছে, যেখানে এই বিন্দু থেকে সি ভেক্টর এদিকে গেছে 2 একক, এই বিন্দু থেকে বি ভেক্টর এদিকে গেছে 3 একক, এই বিন্দু থেকে এ ভেক্টর এই দিকে গেছে 2 একক, এই বিন্দু থেকে ডি ভেক্টর এই দিকে গেছে 3 একক। সুতরাং এখন আমরা দেখব কোন ভেক্টরগুলো সমরেখ। সমরেখ ভেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সি ভেক্টর, ডি ভেক্টর, এ ভেক্টর একটা সমান্তরাল আছে। সি ভেক্টর, ডি ভেক্টর এবং এ ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এ ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর এরা পরস্পর সমরেখ। সমান ভেক্টর কোনগুলো, যে ভেক্টরের মান এবং অভিমুখ উভয়ই সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর এবং সি ভেক্টর উভয়ের অভিমুখ এদিকে এবং তাদের মান 2 একক করে, সুতরাং এখানে সমান ভেক্টর আছে দুটো, এ ভেক্টর এবং সি ভেক্টর। এই চিত্র থেকে সমপ্রারম্ভিক ভেক্টর অর্থাৎ যাদের উৎসবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট 1, এই যে এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট, এই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে সি ভেক্টর, এই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে বি ভেক্টর, এই বিন্দু থেকে যাচ্ছে ডি ভেক্টর। তাহলে সি ভেক্টর, বি ভেক্টর এবং ডি ভেক্টর এরা একটাই প্রারম্ভিক বিন্দু, তাই এরা সমপ্রারম্ভিক ভেক্টর। বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর এই 3টে ভেক্টর সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক একই রকমভাবে এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এইগুলো করার জন্য তোমাদেরকে বলবো তোমরা এগুলো নিজে নিজে করবে। চিত্রের মাধ্যমে একই রকমভাবে চিত্রের মাধ্যমে উত্তরের 30 ডিগ্রি পূর্বে 40 কিলোমিটার সরণ দেখাও। স্কেলার এবং ভেক্টর রাশি চিহ্নিত করো। এর মধ্যে 10 কেজি 2 মিটার উত্তর পশ্চিমে 40 ডিগ্রি 40 ওয়াট 10⁻⁻19 কুলম্ব 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার দূরত্ব বেগ কৃতকার্য, এগুলোর মধ্যে কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি সেগুলো চিহ্নিত করতে হবে। এরপর দেখো সত্য অথবা মিথ্যা বলো। এ ভেক্টর এবং মাইনাস এ ভেক্টর পরস্পর সমান, এটা সত্য না মিথ্যা? দুটি সমরেখ ভেক্টরের মান সর্বদা সমান হয়, দুটো সমরেখ ভেক্টরের মান সর্বদা সমান হয়, এটা সত্য না মিথ্যা? দুটি সমমান বিশিষ্ট ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়, দুটি সমমান বিশিষ্ট ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়,
এটা সত্য বা মিথ্যা বলতে হবে। সমমান বিশিষ্ট দুটি সমরেখ ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়। সমমান বিশিষ্ট দুটি সমরেখ ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়, এটা সত্য না মিথ্যা। এরপরে নিচে একটা চিত্র দেওয়া আছে আগের মতোই। এই চিত্র থেকে বর্গাকার চিত্র বলে দেওয়া আছে। বর্গাকার চিত্রের মধ্যে চারটি ভেক্টরকে নির্দেশ করা হয়েছে। সেই ভেক্টরগুলির মধ্যে কোনগুলি সমপ্রারম্ভিক ভেক্টর চিহ্নিত করতে হবে, কোনগুলি সমান ভেক্টর চিহ্নিত করতে হবে এবং কোনগুলো সমরেখ কিন্তু অসমান ভেক্টর। এখানে এ ভেক্টর আছে এখান থেকে এদিকে, বি ভেক্টর আছে এই বিন্দু থেকে এদিকে, সি ভেক্টর আছে এই বিন্দু থেকে এইদিকে এবং ডি ভেক্টর আছে এই বিন্দু থেকে এইদিকে নির্দেশিত। এই চারটি ভেক্টরের মধ্যে কোনগুলো সমপ্রারম্ভিক ভেক্টর, কোনগুলো সমান ভেক্টর, কোনগুলো সমরেখ কিন্তু অসমান ভেক্টর, সেগুলো আমরা একটু আগে যেভাবে করলাম সেইভাবে নির্ণয় করতে হবে। ভেক্টর সম্পর্কিত প্রাথমিক ধারণার ক্লাস আজ আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে ভেক্টরের বীজগণিত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তোমাদেরকে বলবো এই ক্লাসটির বিষয়গুলো খুব ভালো করে বুঝে নিয়ে বেসিক কনসেপ্টটা যেন তৈরি করে ফেলতে পারো। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো।